মুসলিম শাসনে বাংলা উপমহাদেশে ইসলামের আবির্ভাব। সিন্ধু বিজয়। উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আবদুল মালিকের রাজত্বকালে হাজ্জাজ বিন ইউসুফ পূর্বাঞ্চলীয় প্রদেশে সমূহের শাসনকর্তা নিযুক্ত হন। তিনি 712 খ্রিস্টাব্দে তার জামাতা মুহাম্মদ বিন কাসিমকে সিন্ধু রাজা দাহিরের বিরুদ্ধে অভিযানে প্রেরণ করেন। মুহাম্মদ বিন কাসিম সর্বপ্রথম সিন্ধু দেবল শহরে উপস্থিত হন। অতঃপর তিনি সিন্ধু নদী পার হয়ে রাওয়ারে রাজা দাহিরকে আক্রমণ করেন। যুদ্ধে দাহির শোচনীয়ভাবে পরাজিত এবং নিহত হয়। মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের ফলে উপমহাদেশে ইসলামের আবির্ভাব ঘটে, কিন্তু মুহাম্মদ বিন কাসিমের অকাল মৃত্যুর কারণে উপমহাদেশে ইসলাম একটি রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়নি। সুলতান মাহমুদের ভারত অভিযান। মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের প্রায় 300 বছর পর গজনির সুলতান মাহমুদ 1000 সাল থেকে 1027 সাল পর্যন্ত সময়ের মধ্যে উপমহাদেশের পশ্চিমাঞ্চলে 17 বার অভিযান পরিচালনা করেন। ভারতে মুসলমান শাসন। ময়জউদ্দিন মুহাম্মদ বিন শাম ইতিহাসে শিহাবুদ্দিন মুহাম্মদ ঘুরি নামে পরিচিত। কোনো ঐতিহাসিক ঘুরিদের পারসিক জাতি বলে অভিহিত করলেও ঐতিহাসিক লেনপুল তাদের আফগান জাতির বংশধর বলে অভিহিত করেছেন। গজনিতে ঘুর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলে মুহাম্মদ ঘুরি উপমহাদেশে তার সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। তরাইনে যুদ্ধ। যুদ্ধের নাম প্রতিপক্ষ। তরাইনের প্রথম যুদ্ধ ও তরাইনের দ্বিতীয় যুদ্ধ। মুহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহান। সময়কাল 1191 খ্রিস্ট হতে 1192 খ্রিস্টাব্দ। ফলাফল: মুহাম্মদ ঘুরি শোচনীয়ভাবে পরাজিত ও আহত হয়ে স্বদেশে প্রত্যাবর্তন করেন। তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত ও নিহত হন এবং মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। তরাইনের দ্বিতীয় যুদ্ধের পর মুহাম্মদ ঘুরি উত্তর উপমহাদেশের শাসনভার তার সুযোগ্য সেনাপতি কুতুবউদ্দিনের উপর ন্যস্ত করে গজনি প্রত্যাবর্তন করেন। কুতুবউদ্দিন উত্তর ভারতে রাজ্য বিস্তার করে দিল্লিতে তার রাজধানী স্থাপন করেন। দিল্লি সালতানাত। দাস বংশ। 1206 হতে 1290 খ্রিস্ট। সুলতান কুতুবউদ্দিন আইবেক। 1206 হতে 1210 খ্রিস্টাব্দ। কুতুবউদ্দিন আইবেক মুহাম্মদ ঘুরির একজন কৃতদাস হিসেবে জীবন শুরু করেন। তিনি মুহাম্মদ ঘুরির অনুমতিক্রমে ভারত বিজয়ের পর দিল্লিতে মুসলিম শাসনের গোড়াপত্তন করেন। উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেক ছিলেন তুর্কিস্তানের আদিবাসী। এজন্য কুতুবউদ্দিন আইবেক ও তার উত্তরাধিকার শাসনামলকে প্রাথমিক যুগের তুর্কি শাসন বলেও চিহ্নিত করা হয়। দানশীলতার জন্য তাকে লাখ বক্স বলা হতো। দিল্লির কুতুব মিনার নামক সুউচ্চ মিনারটি নির্মাণ কাজ শুরু হয় তার শাসনামলে। তিনি মিনারটির নির্মাণ কাজ শেষ করতে পারেননি। দিল্লির বিখ্যাত সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামানুসারে এর নাম রাখা হয় কুতুব মিনার। সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। 1211 হতে 1236 খ্রিস্টাব্দ। কুতুবউদ্দিন আইবেকের জামাতা ছিলেন ইলতুৎমিশ। তিনি ছিলেন প্রাথমিক যুগে তুর্কি সুলতানদের মধ্যে শ্রেষ্ঠ। তাকে দিল্লির সালতানাতের প্রকৃতি প্রতিষ্ঠাতা বলা হয়। ভারতে মুসলমান শাসকদের মধ্যে তিনি প্রথম মুদ্রা প্রচলন করেন। তিনি কুতুব মিনারের নির্মাণ কাজ সমাপ্ত করেন। ইলতুৎমিশ 1229 খ্রিস্টাব্দে বাগদাদের খলিফা আল মুনতাসির বিল্লাহ কর্তৃক সুলতানি আজম উপাধিতে ভূষিত হন। সুলতান ইলতুৎমিশ 40 জন তুর্কি কৃতদাসদের নিয়ে একটি দল গঠন করেন, যা ইতিহাসে বন্দেগণ-ই-চেহেলগান বা 40 চক্র নামে পরিচিত। সুলতানা রাজিয়া। 1236 হতে 40 খ্রিস্টাব্দ। ইলতুৎমিশের কন্যা সুলতান রাজিয়া 1236 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। তিনি ছিলেন দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম নারী। সুলতান নাসিরউদ্দিন মাহমুদ। 1246 হতে 1266 খ্রিস্টাব্দ। সুলতান নাসিরউদ্দিন অত্যন্ত ধর্মভীরু লোক ছিলেন। সরল ও অনাড়ম্বর জীবনযাপনের জন্য তিনি ফকির বাদশাহ নামে পরিচিত। তিনি কুরআন নকল ও টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন।
সুলতান গিয়াস উদ্দিন বলবন 1266 হতে 1287 খ্রিস্টাব্দ। সুলতান গিয়াস উদ্দিনকে মহান শাসক বলা হয়। বিচ্ছিন্নতাবাদ নির্মূল ও শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে সুলতান অত্যন্ত কঠোর ও নির্দয় নীতি গ্রহণ করেন। তার এই নীতি রক্তপাত ও কঠোর নীতি নামে খ্যাত। তিনি বিদ্যুৎসাহী ও গুণীজনের পৃষ্ঠপোষক ছিলেন। ভারতের তোতা পাখি নামে পরিচিত আমির খসরু বলবনের দরবার অলঙ্কৃত করেন। আমির খসরু বুলবুলে হিন্দু নামে পরিচিত ছিল। আলাউদ্দিন খিলজি 1296 হতে 1316 খ্রিস্টাব্দ। খলজি বংশ 1290 হতে 1320 খ্রিস্টাব্দ। পর্যটক ইবনে বতুতা আলাউদ্দিন খলজিকে দিল্লির অন্যতম শ্রেষ্ঠ সুলতান বলে অভিহিত করেছেন। আলাউদ্দিন খলজি জনগণের সার্বিক কল্যাণের জন্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের উপর হস্তক্ষেপ করেন এবং প্রতিটি দ্রব্যের মূল্য নির্দিষ্ট হারে বেঁধে দেন। তিনি শিল্পানুরাগী ছিলেন। বিখ্যাত আলাই দারওয়াজা তারই কীর্তি। ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি, কবি হোসেন দেহলভি, কবি আমির খসরু প্রমুখ গুণীজন তার পৃষ্ঠপোষকতা লাভ করেন। তিনি প্রথম মুসলমান শাসক হিসাবে দক্ষিণ ভারত জয় করেন। তিনি 1306 খ্রিস্টাব্দে সুযোগ্য সেনাপতি মালিক কাফুরের নেতৃত্বে দাক্ষিণাত্যের দেবগিরির রাজা রামচন্দ্রের বিরুদ্ধে সামরিক অভিযান প্রেরণ করেন। যুদ্ধে পরাজিত হয়ে দেবগিরির রাজা দিল্লির আনুগত্য স্বীকার করে। তুগলক বংশ 1320 হতে 1413 খ্রিস্টাব্দ। মুহাম্মদ বিন তুগলক 1325 হতে 1351 খ্রিস্টাব্দ। মুহাম্মদ বিন তুগলক অত্যন্ত প্রতিভাশালী শাসক ছিলেন। রাজ্য শাসনের প্রত্যক্ষ অসুবিধা দূর করার জন্য 1326 হতে 27 খ্রিস্টাব্দে সাম্রাজ্যের কেন্দ্রীয় রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করেন। কিন্তু নানা কারণে কর্মচারীদের দেবগিরি পছন্দ না হওয়ায় এবং উত্তর ভারতে মঙ্গোলদের আক্রমণ বেড়ে যাওয়ায় তিনি রাজধানী দিল্লিতে ফেরত আনেন। সুলতান সোনা ও রূপা মুদ্রার পরিবর্তে প্রতীক তামার মুদ্রার প্রচলন করে মুদ্রামান নির্ধারণ করে দেন। প্রতীক মুদ্রা জাল না হওয়ার জন্য যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা সে যুগে ছিল না, ফলে ব্যাপকভাবে মুদ্রা জাল হতে থাকে। এজন্য সুলতানকে এই পরিকল্পনা ত্যাগ করতে হয়। মুহাম্মদ বিন তুগলক কৃষির উন্নয়নের জন্য দিওয়ান-ই-কোহি নামে স্বতন্ত্র কৃষি বিভাগ প্রতিষ্ঠা করেন। এই বিভাগের প্রধান কর্মকর্তা ছিলেন আমির কোহি। মাহমুদ শাহ তুগলক বংশের শেষ সুলতান ছিলেন মাহমুদ শাহ। মধ্য এশিয়ায় বিশাল সাম্রাজ্য স্থাপনের লক্ষ্যে 1398 সালে তুর্কি বীর তৈমুর ভারত আক্রমণ করেন। তৈমুর ছিলেন মধ্য এশিয়ার সমরকন্দের অধিপতি। শৈশবে তার একটি পা খরা হয়ে যায় বলে তিনি তৈমুর লং নামে অভিহিত। তার পিতার নাম আমির তুরঘাই। তৈমুরকে বাধা দেওয়ার ক্ষমতা মাহমুদ শাহের ছিল না। তৈমুর বিনা বাধায় দিল্লিতে প্রবেশ করেন। প্রায় 3 মাস ধরে অবাধ হত্যা ও লুণ্ঠনের পর তিনি বিপুল সম্পদ নিয়ে স্বদেশে ফিরে যান। লোদি বংশ সময়কাল 1451 হতে 1526 খ্রিস্টাব্দ। ইব্রাহিম লোদি 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের নিকট দিল্লির লোদি বংশের সর্বশেষ সুলতান ইব্রাহিম লোদির পরাজয়ের মাধ্যমে দিল্লির সালতানাতের পতন ঘটে। মুঘল সাম্রাজ্য সময়কাল 1526 হতে 1857 খ্রিস্টাব্দ। জহির-উদ্দিন মুহাম্মদ বাবর 1526 সালে ইব্রাহিম লোদিকে প্রথম পানিপথের যুদ্ধে পরাজিত করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। পানিপথের যুদ্ধ। পানিপথ উত্তর-পশ্চিম ভারতের হরিয়ানা রাজ্যের একটি শহর। এটি দিল্লি থেকে 90 কিলোমিটার উত্তরে যমুনা নদীর তীরে অবস্থিত। এখানে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে পানিপথের যুদ্ধ হিসেবে খ্যাত 3টি গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধের প্রতিপক্ষ বাবর ও ইব্রাহিম লোদি। পানিপথের দ্বিতীয় যুদ্ধের প্রতিপক্ষ আকবরের সেনাপতি বৈরাম খান ও আফগান নেতা হিমু। পানিপথের তৃতীয় যুদ্ধের প্রতিপক্ষ আহমদ শাহ আবদালি ও মারাঠা। পানিপথের প্রথম যুদ্ধের সময়কাল 21 এপ্রিল 1526 খ্রিস্টাব্দ।
পানিপথের দ্বিতীয় যুদ্ধ সময়কাল 1556 সাল। পানিপথের তৃতীয় যুদ্ধের সময়কাল 1761 সাল। পানিপথের প্রথম যুদ্ধের ফলাফল: ইব্রাহিম লোদি পরাজিত ও নিহত হন। বাবর এই যুদ্ধে ভারতের ইতিহাসে প্রথম কামান ব্যবহার করেন। পানিপথের দ্বিতীয় যুদ্ধের ফলাফল: হিমু পরাজিত ও নিহত হন। আকবর দিল্লি অধিকার করেন। পানিপথের তৃতীয় যুদ্ধের ফলাফল: মারাঠা শাসকদের পেশওয়া বলে আহমদ শাহ আবদালি মারাঠাদিগকে পরাজিত করেন। এক নজরে মুঘলদের বংশতালিকা: জহির-উদ্দিন মুহাম্মদ বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। এর পুত্র সম্রাট হুমায়ুন, কামরান, হিন্দাল ও আশকারি। সম্রাট হুমায়ুনের পুত্র সম্রাট আকবর ও মির্জা মুহাম্মদ হাকিম। সম্রাট আকবরের পুত্র সম্রাট জাহাঙ্গীর, মুরাদ ও দানিয়াল। সম্রাট জাহাঙ্গীরের পুত্র সম্রাট শাহজাহান, খসরু, পারভেজ ও শাহরিয়ার। সম্রাট শাহজাহানের পুত্র দারাশিকোহ, প্রথম পুত্র সুজা, দ্বিতীয় পুত্র সম্রাট আওরঙ্গজেব, তৃতীয় পুত্র মুরাদ, চতুর্থ পুত্র সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, সর্বশেষ মুঘল সম্রাট। জহির-উদ্দিন মুহাম্মদ বাবর সময়কাল 1526 হতে 1530 খ্রিস্টাব্দ। জহির-উদ্দিন মুহাম্মদ সাহসিকতা ও নির্ভীকতার জন্য ইতিহাসে বাবর নামে প্রসিদ্ধি লাভ করেছেন। বাবর ফার্সি শব্দ, এর অর্থ বাঘ, অর্থাৎ মতান্তরে বাবর তুর্কি শব্দ যার অর্থ সিংহ। অধুনা রুশ তুর্কিস্তানের অন্তর্গত ফারগানায় বাবরের জন্ম। তিনি পিতার দিক হতে তৈমুর লং এবং মায়ের দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন। বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তুর্কি ভাষায় রচিত তুজুক-ই-বাবর অর্থাৎ বাবরের আত্মজীবনী নামক গ্রন্থে বাবর তার জীবনের জয়-পরাজয়ের ইতিহাস অতি সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন। এটি বাবরনামা বা বাবরের স্মৃতিকথা নামেও পরিচিত। বাবরি মসজিদ নির্মাণকাল 1528 হতে 29 খ্রিস্টাব্দ। নির্মাতা সম্রাট বাবর। অবস্থান অযোধ্যা, উত্তরপ্রদেশ, ভারত। ধ্বংস 6 ডিসেম্বর 1992 সাল উগ্রবাদী হিন্দু গোষ্ঠী কর্তৃক। নাসির-উদ্দিন মুহাম্মদ হুমায়ুন 1530 হতে 1556 খ্রিস্টাব্দ। বাবরের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র হুমায়ুন দিল্লির সিংহাসনে আরোহণ করেন। 1540 সালে হুমায়ুন শেরশাহের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন, কিন্তু কনৌজের নিকট বিলগ্রামের যুদ্ধে তিনি পরাজিত হন। বিজয়ী শেরশাহ দিল্লির সিংহাসনে আরোহণ করেন। শেরশাহ ভারতে সুর আফগান শাসন প্রতিষ্ঠা করেন। পারস্য সম্রাটের সহায়তায় হুমায়ুন 1555 সালে পুনরায় দিল্লি দখল করেন। 1556 সালে দিল্লির অদূরে তার নির্মিত দিন পানাহা দুর্গের পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। সম্রাট জালালউদ্দিন আকবর সময়কাল 1556 হতে 1605 খ্রিস্টাব্দ। 1556 সালের 14 ফেব্রুয়ারি মাত্র 13 বছর বয়সে আকবর দিল্লির সিংহাসনে আরোহণ করেন। হুমায়ুনের মৃত্যুর পর বৈরাম খান আকবরের রাজপ্রতিনিধি নিযুক্ত হন। এজন্য আকবর অনুরাগবশত তাকে খান-ই-বাবা বলে ডাকতেন। সম্রাট আকবরের রাজত্বকালে মুঘল সাম্রাজ্য সর্বাধিক বিস্তার লাভ করে ও মুসলমানদের উপর ধার্য সামরিক করকে জিজিয়া কর বলে। সম্রাট আকবর রাজপুত ও হিন্দুদের বন্ধুত্ব অর্জন করার জন্য তীর্থ ও জিজিয়া কর রহিত করেন। তিনি রাজপুত কন্যা যোধাবাইকে বিবাহ করেন। তিনি রাজপুতদের বিভিন্ন উচ্চপদে অধিষ্ঠিত করেন। 1582 খ্রিস্টাব্দে সকল ধর্মের সার সম্বলিত দ্বীন-ই-ইলাহি নামক নতুন একেশ্বরবাদী ধর্মমত প্রবর্তন করেন, কিন্তু ধর্মমতটি জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। হিন্দু রাজা বীরবল সহ মাত্র 18 জন লোক এই ধর্মমত গ্রহণ করেছিলেন। সম্রাট আকবর মনসবদারি প্রথা চালু করেন। সম্রাটের রাজসভার সদস্যদের মধ্যে আবুল ফজল, ফৈজি, টডরমল, বীরবল,
মানসিংহ প্রভৃতি ব্যক্তিবর্গের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। রাজস্ব মন্ত্রী টডরমল রাজস্ব ক্ষেত্রে সংস্কারের জন্য ইতিহাসে অমর হয়ে আছেন। টডরমল এদেশে সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন। ফার্সির অনুকরণে এদেশে গজল ও সুফি সাহিত্যের সৃষ্টি হয়। আকবরের রাজসভার গায়ক ছিলেন তানসেন, প্রকৃত নাম রামতনু পাণ্ডে। আকবরের রাজসভার বিখ্যাত কৌতুককার ছিলেন বীরবল। স্থাপত্য শিল্পেও সম্রাট আকবরের অবদান অনস্বীকার্য। ফতেহপুর সিক্রি নগরীর পত্তন এবং সেখানে বহু স্থাপত্য ইমারত নির্মাণ তার স্থাপত্য প্রীতির উজ্জ্বল নিদর্শন। আগ্রার দুর্গ আকবরের অমর কীর্তি। তার পৌত্র সম্রাট শাহজাহানের আমলে আগ্রা দুর্গ তার বর্তমান রূপ লাভ করে। ১৬০৫ খ্রিস্টাব্দে আকবর মৃত্যুবরণ করেন। আগ্রার সেকেন্দ্রায় তাকে সমাহিত করা হয়। সেলিম নূর উদ্দিন মুহাম্মদ জাহাঙ্গীর, সময়কাল ১৬০৫ হতে ১৬২৭ খ্রিস্টাব্দ। সম্রাট আকবর বাংলা জয় করলেও সারা বাংলায় মুঘল শাসন সুপ্রতিষ্ঠিত হয়নি। সম্রাট জাহাঙ্গীর বাংলায় মুঘল শাসন সুপ্রতিষ্ঠিত করেন। সম্রাট জাহাঙ্গীরের সাথে নূরজাহানের বিবাহ মুঘল সাম্রাজ্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। নূরজাহান অপূর্ব রূপবতী ও গুণবতী মহিলা ছিলেন। নূরজাহানের বাল্য নাম ছিল মেহেরুন্নিসা। ১৬২৭ খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীর মৃত্যুবরণ করেন। তার সমাধি লাহোরে অবস্থিত। সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনীমূলক গ্রন্থ তুজুক-ই-জাহাঙ্গীর। শাহজাহান ওরফে খুররম, সময়কাল ১৬২৮ হতে ১৬৫৮ খ্রিস্টাব্দ। সম্রাট শাহজাহানকে প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়। সম্রাট তার স্ত্রী মমতাজকে প্রাণাধিক ভালোবাসতেন। ১৬৩১ খ্রিস্টাব্দে সম্রাজ্ঞীর মৃত্যু হলে শোকাহত সম্রাট নির্মাণ করেন পত্নী প্রেমের অক্ষয় কীর্তি তাজমহল। মণি মুক্তা খচিত স্বর্ণমণ্ডিত ময়ূর সিংহাসন সম্রাট শাহজাহানের অমর সৃষ্টি। সম্রাট শাহজাহানের মুকুটে বিশ্ব বিশ্রুত অপূর্ব কোহিনূর হীরা শোভাবর্ধন করত। সম্রাট শাহজাহান দিল্লিতে লালকেল্লা, জামি মসজিদ, দিওয়ান-ই-আম, দিওয়ান-ই-খাস, আগ্রায় মতি মসজিদ ও লাহোরে সালিমার উদ্যান নির্মাণ করেন। তাজমহলের অবস্থান ভারতের উত্তর প্রদেশে আগ্রার যমুনা নদীর তীরে। নির্মাণকাল ১৬৩২ হতে ১৬৫৩ খ্রিস্টাব্দ, অর্থাৎ সপ্তদশ শতাব্দী। স্থপিত ওস্তাদ আহমদ লাহোরী, তবে পারস্যে স্থপিত ওস্তাদ ঈসা চত্বরের নকশায় বিশেষ ভূমিকা রাখেন। আওরঙ্গজেব, সময়কাল ১৬৫৮ হতে ১৭০৭ খ্রিস্টাব্দ। উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ। শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের গর্ভে ৪ পুত্র ও ২ কন্যা জন্মগ্রহণ করেছিলেন। পুত্রদের নাম দারা, সুজা, আওরঙ্গজেব ও মুরাদ। কন্যাদের নাম ছিল জাহানারা ও রওশনারা। ভাতৃযুদ্ধে জাহানারা দারার পক্ষ এবং রওশনারা আওরঙ্গজেবের পক্ষ সমর্থন করে। যুদ্ধে অপর ভাইদের পরাজিত করে আওরঙ্গজেব ক্ষমতা দখল করেন। সম্রাট শাহজাহান তার পুত্র আওরঙ্গজেবকে যোগ্যতার স্বীকৃতিস্বরূপ আলমগীর নামক তরবারি প্রদান করেন। বাংলার সুবাদার মীর জুমলা ১৬৬১ খ্রিস্টাব্দ বিনা যুদ্ধে কুচবিহার মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। এ সময় কুচবিহারের নাম রাখা হয়েছিল আলমগীরনগর। ফতোয়াই আলমগীরি একটি আইন সংকলন। মুঘল সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে এই সংকলন প্রণীত হয়। সম্রাট আওরঙ্গজেব অতিশয় ধর্মপ্রাণ মুসলমান ছিলেন, এজন্য তাকে জিন্দা পীর বলা হয়। তিনি জিজিয়া কর পুনঃস্থাপন করেন। মুহাম্মদ শাহ, সময়কাল ১৭১৯ হতে ১৭৪৮ খ্রিস্টাব্দ। দুর্বল ও অকর্মণ্য মুঘল সম্রাট মুহাম্মদ শাহের আমলে, অর্থাৎ ১৭৩৯ খ্রিস্টাব্দে পারস্যের নাদির শাহ ভারত আক্রমণ করেন। নাদির শাহ ভারত হতে মহামূল্যবান কোহিনূর হীরা, ময়ূর সিংহাসন ও প্রচুর ধনরত্ন পারস্যে নিয়ে যান। দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, সময়কাল ১৮৩৭ হতে ১৮৫৭ খ্রিস্টাব্দ। শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ।
সিপাহী বিদ্রোহের পর 1858 খ্রিস্টাব্দে তাকে রেঙ্গুনে বর্তমানে ইয়াঙ্গুনে নির্বাসন দেওয়া হয়। 1862 সালে তিনি রেঙ্গুনে নির্বাসিত অবস্থায় মৃত্যুবরণ করেন। রেঙ্গুনে তাকে সমাহিত করা হয়। আবওয়াব। আবওয়াব আরবি ও ফার্সি বাব শব্দের বহুবচন। এর আবিধানিক অর্থ দরজা, বিভাগ, অধ্যায়, সম্মানী, নির্ধারিত করের অতিরিক্ত দেয় কর ইত্যাদি। মুঘল আমলে ভারতে নিয়মিত করের অতিরিক্ত সরকার কর্তৃক আরোপিত সকল সাময়িক ও আবশ্যিক কর এবং অন্যান্য ধার্যকৃত অর্থকে বলা হতো আবওয়াব। সুর শাসন। সময়কাল 1540 হতে 1555 খ্রিস্টাব্দ। শের শাহ। সময়কাল 1540 হতে 1545 খ্রিস্টাব্দ। 1539 সালে চৌসারের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে শের খান শের শাহ উপাধি নেন। তিনি নিজেকে বিহারের স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করেন। 1540 সালে তিনি বাংলা দখল করেন। একই বছর তিনি হুমায়ুনকে পরাজিত করে দিল্লি অধিকার করে উপমহাদেশে আফগান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি বাংলাদেশের সোনারগাঁও থেকে লাহোর পর্যন্ত 2700 কিলোমিটার অর্থাৎ 1700 মাইল দীর্ঘ একটি মহাসড়ক সড়কি আজম নির্মাণ করেন। পরবর্তীতে ইংরেজগণ এ রাস্তা সংস্কার করে নাম দেয় গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। শের শাহ কবুলিয়ত ও পাট্টার প্রচলন করেন। কৃষকগণ তাদের অধিকার ও দায়িত্ব বর্ণনা করে সরকারকে কবুলিয়ত নামে দলিল সম্পাদন করে দিত, আর সরকারের পক্ষ থেকে জমির উপর জনগণের সত্ত্ব স্বীকার করে নিয়ে পাট্টা দেওয়া হতো। শের শাহ ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম ডাক ব্যবস্থা চালু করেন। ডাক ব্যবস্থার উন্নতির জন্য তিনি ঘোড়ার মাধ্যমে ডাক আনা নেওয়া ব্যবস্থা করেন। শের শাহ মুদ্রা ব্যবস্থার সংস্কার করেন। তিনি দাম নামক রূপার মুদ্রার প্রচলন করেন। শের শাহের সমাধিসৌধ ভারতের বিহার রাজ্যের সাসারামে অবস্থিত। বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা। বখতিয়ার খলজির বাংলা জয়। মুহাম্মদ ঘুরির সেনাপতি কুতুবউদ্দিন আইবেকের অনুমতিক্রমে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি 1204 খ্রিস্টাব্দে অর্থাৎ ত্রয়োদশ শতাব্দীতে বাংলার শেষ স্বাধীন রাজা লক্ষণ সেনকে পরাজিত করে নদিয়া দখল করেন। এর মাধ্যমে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়। উত্তর আফগানিস্তানের গড়মসির অর্থাৎ আধুনিক দস্ত-ই-মার্গ এলাকায় বাসিন্দা বখতিয়ার খলজি তুর্কি জাতির খলজি সম্প্রদায়ভুক্ত ছিলেন। বখতিয়ার খলজি নদিয়া জয় করার পর 1205 সালে সেনদের অন্যতম রাজধানী লক্ষণাবতী অধিকার করেন। এ সময় থেকেই লক্ষণাবতীর নাম হয় লাখনৌতি। বাংলায় তুর্কি শাসন। বাংলায় মুসলিম শাসনের প্রাথমিক পর্যায় ছিল 1204 সাল থেকে 1338 সাল পর্যন্ত। এই যুগের শাসনকর্তারা সকলেই দিল্লির সুলতানের অধীনে বাংলার শাসনকর্তা হয়ে এসেছিলেন। অনেক শাসনকর্তাই দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীন হতে চেয়েছিলেন, তবে এদের বিদ্রোহ শেষ পর্যন্ত সফল হয়নি। দিল্লির আক্রমণের মুখে তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। ঘন ঘন বিদ্রোহ সংঘটিত হওয়ার জন্য দিল্লির ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি তার তারিখ-ই-ফিরোজশাহী গ্রন্থে বাংলার নাম দিয়েছিলেন বুলগাকপুর বা বিদ্রোহের নগরী। হযরত শাহজালালের বাংলায় আগমন। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু ছিলেন প্রখ্যাত দরবেশ ও ইসলাম প্রচারক। তিনি 1271 খ্রিস্টাব্দে তুরস্কের কুনিয়াতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মুহাম্মদ এবং তিনি ছিলেন ইয়েমেনের একজন সুফি। সুলতান শামসুদ্দীন ফিরোজের শাসনামলে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু 360 জন আউলিয়া অর্থাৎ শিষ্য সহ বাংলাদেশে আসেন। বিখ্যাত সুফি শাহ পরাণ রাদিয়াল্লাহু ছিলেন তার ভগ্নে এবং শিষ্য। এ সময় সিলেটের রাজা ছিলেন গৌরব গোবিন্দ। সুলতান শামসুদ্দীন ফিরোজের সৈন্যদল দুবার সিলেট জয়ের চেষ্টা করে ব্যর্থ হন। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু শামসুদ্দীন ফিরোজ শাহের সৈন্যদের সঙ্গে গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধে যোগদান করেন। গৌর গোবিন্দ পরাজিত হয়ে সিলেট ত্যাগ করে জঙ্গলে আশ্রয় নেয়। ওই অঞ্চল মুসলমানদের অধিকারে আসে।
হযরত শাহজালাল রাদিয়াল্লাহু মৃত্যু অবধি সিলেটে অবস্থান করেন এবং তিনি ওই অঞ্চলে ইসলাম বিস্তারের অগ্রনায়ক। তার নামানুসারে এক সময় সিলেট অঞ্চল জালালাবাদ নামে পরিচিত হয়। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু এবং হযরত শাহপরান রাদিয়াল্লাহু এর মাজার সিলেটে অবস্থিত। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু এর ব্যবহৃত কতগুলো মূল্যবান পবিত্র দ্রব্য মাজারের সন্নিকটে অতি যত্নের সঙ্গে সংরক্ষিত আছে, যেমন একজোড়া কাঠের খড়ম, হরিণের চামড়ার তৈরি জায়নামাজ, একখানা তরবারি ইত্যাদি। 360 আউলিয়ার দেশ সিলেট, 12 আউলিয়ার দেশ চট্টগ্রাম। বাংলায় স্বাধীন সুলতানি শাসন। দিল্লির সুলতানগণ 1338 হতে 1538-এ 200 বছর বাংলাকে তাদের অধিকারে রাখতে পারেনি। এ সময় বাংলার সুলতানরা স্বাধীনভাবে বাংলা শাসন করেন। ফখরুদ্দীন মুবারক শাহী শাসন 1338 হতে 1349 খ্রিস্টাব্দ। ফখরুদ্দীন মুবারক শাহের পূর্ব নাম ফখরা। 1338 সালে তিনি সোনারগাঁয়ের শাসন ক্ষমতা দখল ও স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীন সুলতান হিসেবে তিনি উপাধি গ্রহণ করেন ফখরুদ্দীন মুবারক শাহ। তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান। তিনি সর্বপ্রথম চট্টগ্রাম জয় করেন, তবে তিনি পুরো বাংলা জয় করতে পারেননি। ইলিয়াস শাহী শাসন সময়কাল 1342 হতে 1412 খ্রিস্টাব্দ। সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ সময়কাল 1342 হতে 1358 খ্রিস্টাব্দ। 1352 সালে ইলিয়াস শাহ পুরো বাংলা অধিকার করেন। তার রাজত্বকালে বাঙালিরা সর্বপ্রথম একটি জাতি হিসেবে আত্মপ্রকাশ করে। দিল্লির ঐতিহাসিক শামস-ই সিরাজ আফিফ ইলিয়াস শাহকে শাহ-ই বাংলা বা শাহী বাঙ্গালিয়ান বলে উল্লেখ করেন। বাঙ্গালাহ নামটি তার সময় থেকে শুরু হয়। ইলিয়াস শাহ বাংলার রাজধানী গৌড় থেকে পান্ডুয়া নগরীতে স্থানান্তর করেন। তার রাজত্বকালে বিখ্যাত সুফি সাধক শেখ সিরাজ উদ্দিন ও শেখ বিয়াবানী বাংলায় এসেছিলেন। সুলতান সিকান্দার শাহ সময়কাল 1358 থেকে 1393 খ্রিস্টাব্দ। পান্ডুয়ার আদিনা মসজিদ সিকান্দার শাহের অমর কীর্তি। সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ সময়কাল 1393 হতে 1411 খ্রিস্টাব্দ। গিয়াস উদ্দিন আজম শাহ ছিলেন ইলিয়াস শাহী বংশের তৃতীয় সুলতান। সুলতান গিয়াস উদ্দিন আজম শাহের রাজধানী ছিল সোনারগাঁও। তিনি অত্যন্ত সাহিত্যানুরাগী ছিলেন। পারস্যের কবি হাফিজের সাথে তার পত্রালাপ হতো। একবার তিনি কবি হাফিজকে বাংলাদেশে আসার দাওয়াত জানালে প্রত্যুত্তরে কবি হাফিজ একটি সুন্দর কবিতা লিখে পাঠিয়ে দেন। রাজা গণেশ ও তার বংশ সময়কাল 1414 থেকে 1442 খ্রিস্টাব্দ। রাজা গণেশ প্রথম পর্যায় 1414 হতে 1415 এবং দ্বিতীয় পর্যায় 1416 হতে 1418 খ্রিস্টাব্দ। রাজা গণেশ ছিলেন একজন অত্যাচারী শাসক। তিনি অনেক সুফি সাধককে হত্যা করেন। জালাল উদ্দিন মুহাম্মদ শাহ প্রথম পর্যায় 1415 হতে 1416 এবং দ্বিতীয় পর্যায় 1418 হতে 1431 খ্রিস্টাব্দ সময়কাল। জালাল উদ্দিন মুহাম্মদ শাহ ছিলেন রাজা গণেশের পুত্র। তার বাল্য নাম ছিল যদু এবং ইসলামে ধর্মান্তরিত হয়ে তার নতুন নাম হয় জালাল উদ্দিন মুহাম্মদ। তিনি তার রাজত্বের শেষ দিকে খলিফাতুল্লাহ উপাধি গ্রহণ করেন। হুসেন শাহী শাসন সময়কাল 1493 হতে 1538 খ্রিস্টাব্দ। আলাউদ্দিন হুসেন শাহ 1493 হতে 1519 খ্রিস্টাব্দ। বাংলার স্বাধীন সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন আলাউদ্দিন হুসেন শাহ। এ সময় আমলে বাংলার রাজধানী ছিল গৌড়। তার শাসনকালে বঙ্গে জ্ঞান বিজ্ঞান ও শিল্পকলার অভাবিত উন্নতি সাধিত হয়েছিল। এজন্য তার শাসনকালকে বঙ্গের মুসলমান শাসনের ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়। 1498 খ্রিস্টাব্দে হুসেন শাহ কামতা রাজ্য অভিযান শুরু করেন। তিনি কামরূপের খেন রাজবংশকে উৎখাত করে কামরূপ কামতাকে বাংলা রাজ্যের অন্তর্ভুক্ত করেন।
হিন্দু সম্প্রদায়ের প্রতি উদারতার জন্য সমকালীন কবি বিজয়গুপ্ত আলাউদ্দিন হোসেন শাহকে নৃপতি, তিলক, জগৎভূষণ ও কৃষ্ণ অবতার বলে উল্লেখ করেন। আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে শ্রী চৈতন্য হিন্দু সমাজে প্রচলিত সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে নদিয়ায় বৈষ্ণব আন্দোলন গড়ে তোলেন এবং বৈষ্ণব ধর্ম প্রচার করেন। বৈষ্ণব ভক্তি আন্দোলনের সন্ত ধারার প্রধান ব্যক্তিত্ব অন্যতম ছিলেন মীরাবাঈ। নাসিরউদ্দিন নুসরাত শাহ সময়কাল 1519 হতে 1532 খ্রিস্টাব্দ। গৌড়ের বিখ্যাত বড়সোনা মসজিদ অর্থাৎ বারদুয়ারি মসজিদ এবং কদম রাসুল ভবন সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহের অমর কীর্তি। নুসরাত শাহ প্রজা সাধারণের পানি কষ্ট দূর করার জন্য রাজ্যের বিভিন্ন স্থানে কূপ ও পুকুর খনন করেন। বাগেরহাটের মিঠাপুকুর তার কথা স্মরণ করিয়ে দেয়। গিয়াস উদ্দিন মাহমুদ শাহ সময়কাল 1533 হতে 1538 খ্রিস্টাব্দ। বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন গিয়াস উদ্দিন মাহমুদ শাহ। 1538 সালে শের শাহ গৌড় দখল করেন এবং বাংলায় স্বাধীন সুলতানি যুগের অবসান হয়। 12 ভূঁইয়াদের ইতিহাস। সম্রাট আকবর পুরো বাংলার উপর অধিকার প্রতিষ্ঠিত করতে পারেননি। বাংলার বড় বড় জমিদাররা মুঘলদের অধীনতা মেনে নেয়নি। ভাটি অঞ্চলের জমিদারগণ তাদের নিজ নিজ জমিদারিতে স্বাধীন ছিলেন। স্বাধীনতা রক্ষার জন্য এরা একজোট হয়ে মুঘল সেনাপতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন। বাংলার ইতিহাসে ভাটি অঞ্চলের এই জমিদারগণ 12 ভূঁইয়া নামে পরিচিত। 12 বলতে 12 জনের সংখ্যা বুঝায়নি। ধারণা করা যায় অনির্দিষ্ট সংখ্যক জমিদার বোঝাতেই 12 শব্দটি ব্যবহার করা হয়েছে। 12 ভূঁইয়াদের মধ্যে ঈশা খাঁ, তার পুত্র মুসা খাঁ, রাজা প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, ফজল গাজী, রামকৃষ্ণ, পীতম্বর প্রমুখ ছিলেন উল্লেখযোগ্য। ঈশা খাঁ সময়কাল 1529 হতে 1599 খ্রিস্টাব্দ। 12 ভূঁইয়াদের নেতা ছিলেন ঈশা খান। তিনি সোনারগাঁওয়ে রাজধানী স্থাপন করেন। সম্রাট আকবরের সেনাপতিরা ঈশা খান ও অন্যান্য জমিদারের সাথে বহুবার যুদ্ধ করেছেন, কিন্তু 12 ভূঁইয়াদের নেতা ঈশা খাঁকে পরাজিত করা সম্ভব হয়নি। ঈশা খাঁর মৃত্যুর পর 12 ভূঁইয়াদের নেতা হন মুসা খান। এদিকে আকবরের মৃত্যু হলে মুঘল সম্রাট হন জাহাঙ্গীর। তার আমলেই বাংলার 12 ভূঁইয়াদের চূড়ান্তভাবে দমন করা সম্ভব হয়। এ সাফল্যের দাবিদার সুবাদার ইসলাম খান। তিনি 12 ভূঁইয়াদের নেতা মুসা খানদের পরাস্ত করেন, ফলে অন্যান্য জমিদারগণ আত্মসমর্পণ করে। এভাবে বাংলায় 12 ভূঁইয়াদের শাসনের অবসান ঘটে। 11 সিন্ধুর দুর্গ ঈশা খানের নাম বিজড়িত মধ্যযুগীয় একটি দুর্গ। এটি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার 11 সিন্ধুর গ্রামে অবস্থিত। 11 সিন্ধু শব্দটি এখন 11টি নদী অর্থে ব্যবহৃত হয়েছে। এই দুর্গ এ নামে পরিচিত হওয়ার কারণ হলো একসময় এটি অনেকগুলো নদীর অর্থাৎ বানার, শীতলক্ষ্যা, আড়িয়াল খাঁ, ঘিওর, সুন্দা ইত্যাদি সংযোগস্থলে অবস্থিত ছিল। ঈশা খাঁ দুর্গটিকে শক্তিশালী সামরিক গঠিত পরিণত করেন। বাংলায় মুঘল শাসন। বাংলায় মুঘল বিজয়ের সূত্রপাত ঘটে সম্রাট হুমায়ুনের রাজত্বকালে। 1538 খ্রিস্টাব্দে সম্রাট হুমায়ুন বাংলায় প্রবেশ করেন এবং গৌড় অধিকার করেন। তিনি গৌড়নগরের অপরূপ সৌন্দর্য এবং এর অপরূপ জলবায়ুর উৎকর্ষ দেখে মুগ্ধ হন। তিনি গৌড়নগরীর নাম পরিবর্তন করে জান্নাতাবাদ রাখেন। বাংলায় 8 মাস অবস্থান করে হুমায়ুন দিল্লির দিকে যাত্রা করলে বক্সারের নিকটবর্তী চৌসা নামক স্থানে শের শাহ তাকে অতর্কিত আক্রমণ করে। চৌসারের যুদ্ধে 1539 সাল পরাজিত হয়ে হুমায়ুন কোনক্রমে প্রাণ নিয়ে দিল্লি পৌঁছেন। হুমায়ুনের বাংলা অধিকার তাই বেশিদিন স্থায়ী হয়নি। 1576 খ্রিস্টাব্দে সম্রাট আকবরের সেনাপতি খান-ই-জাহান কুলি বেগ কররানী বংশের শেষ সুলতান দাউদ খান কররানীকে রাজমহলের যুদ্ধে পরাজিত করে বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠা করেন। বাংলাকে মুঘল সাম্রাজ্যের একটি সুবাহ হিসেবে ঘোষণা করা হয়।
সুবাহ হল মুঘল সাম্রাজ্যের প্রদেশ। সুবা বাংলার অন্তর্গত ছিল বাংলা, বিহার ও উড়িষ্যা। সম্রাট আকবরের সময় বাংলায় মুঘল শাসনের সূত্রপাত হলেও সমগ্র বাংলার ওপর মুঘল আধিপত্য সুপ্রতিষ্ঠিত হয়নি। বারো-ভূঁইয়াদের দমনের পর সমগ্র বাংলায় মুঘল আধিপত্য প্রতিষ্ঠা সম্রাট জাহাঙ্গীরের অন্যতম কৃতিত্ব। সুবাদারি ও নবাবী এই দু পর্বে বাংলায় মুঘল শাসনকাল অতিবাহিত হয়। বাংলায় সুবাদারি শাসন। বাংলার সুবাদার ইসলাম খান, সময়কাল ১৬০৮ হতে ১৬১৩ খ্রিস্টাব্দ। তথ্যকণিকা: ইসলাম খান বারো-ভূঁইয়াদের দমন করে বাংলায় সুবাদারি শাসন প্রতিষ্ঠা করেন। তিনি বাংলার রাজধানী হিসাবে ঢাকা শহরের গোড়াপত্তন করেন। তিনি ১৬১০ খ্রিস্টাব্দে সুবা বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তরিত করেন। সম্রাটের নামানুসারে তিনি ঢাকায় নামকরণ করেন জাহাঙ্গীরনগর। তিনি ঢাকার ধোলাই খাল খনন করেন। তৎকালীন মুঘল সম্রাট জাহাঙ্গীর। বাংলার সুবাদার কাসিম খান জুইনি, সময়কাল ১৬২৮ হতে ১৬৩২ খ্রিস্টাব্দ। তথ্যকণিকা: পর্তুগিজদের অত্যাচারের মাত্রা চরম উঠলে সম্রাট শাহজাহান তাদেরকে এদেশ থেকে তাড়িয়ে দেওয়ার আদেশ দেন। সম্রাটের আদেশে বাংলার সুবাদার কাসিম খান পর্তুগিজদের হুগলি থেকে উচ্ছেদ করেন। তৎকালীন মুঘল সম্রাট শাহজাহান। বাংলার সুবাদার যুবরাজ শাহ সুজা। তথ্যকণিকা: সুবাদার শাহ সুজা মুঘল সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র ছিলেন। তৎকালীন মুঘল সম্রাট শাহজাহান। বাংলার সুবাদার মীর জুমলা, সময়কাল ১৬৬০ হতে ১৬৬৩ খ্রিস্টাব্দ। তথ্যকণিকা: মীর জুমলা ঢাকা গেট অর্থাৎ অন্য নাম রমনা গেট নির্মাণ করেন। গেটটি কার্জন হলের কাছাকাছি ও পুরাতন হাইকোর্ট ভবনের পশ্চিমে ময়মনসিংহ রোডে অবস্থিত। মীর জুমলা আসাম যুদ্ধে যে কামান ব্যবহার করেন তা বর্তমানে ওসমানী উদ্যানে সংরক্ষিত আছে। তৎকালীন মুঘল সম্রাট আওরঙ্গজেব। বাংলার সুবাদার শায়েস্তা খান। তথ্যকণিকা: শায়েস্তা খাঁ দু দফায় মোট ২২ বছর বাংলা শাসন করেন। প্রথমে ১৬৬৬ থেকে ১৬৭৮ খ্রিস্টাব্দ এবং দ্বিতীয়বার ১৬৮০ থেকে ১৬৮৮ খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি চট্টগ্রাম ও সন্দ্বীপ দখল করেন। তিনি চট্টগ্রামের নাম রাখেন ইসলামাবাদ। তিনি মগ ও পর্তুগিজ জলদস্যুদের এ অঞ্চল থেকে বিতাড়িত করেন। সুবাদার শায়েস্তা খান স্থাপত্য শিল্পের জন্য বিশেষ বিখ্যাত। স্থাপত্য শিল্পের বিকাশের জন্য এই যুগকে বাংলায় মুঘলদের স্বর্ণযুগ বলা হয়। ফরাসি পর্যটক বার্নিয়ার ও ঐতিহাসিক স্টুয়ার্ট এর বিবরণী থেকে জানা যায়, শায়েস্তা খানের সময় দ্রব্যমূল্যের দাম এত সস্তা ছিল যে ১ টাকায় ৮ মণ চাল পাওয়া যেত। তৎকালীন মুঘল সম্রাট আওরঙ্গজেব। বাংলায় নবাবী শাসন। নবাব মুর্শিদ কুলি খান, সময়কাল ১৭১৭ হতে ১৭২৭ খ্রিস্টাব্দ। সুবাদার মুর্শিদ কুলি খানের সময় থেকে বাংলা সুবা প্রায় স্বাধীন হয়ে পড়ে। নবাব মুর্শিদ কুলি খান বাংলার প্রথম স্বাধীন নবাব। নবাব মুর্শিদ কুলি খান বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন। তিনি বাংলার বিশৃঙ্খল রাজস্ব ব্যবস্থার পুনর্গঠন করেন। তার রাজস্ব ব্যবস্থা মাল জামিনী নামে পরিচিত। নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খান, সময়কাল ১৭২৭ হতে ১৭৩৯ খ্রিস্টাব্দ। নবাব মুর্শিদ কুলি খানের মৃত্যুর পর তার জামাতা সুজাউদ্দিন মোহাম্মদ খান বাংলার মসনদে বসেন। নবাব সরফরাজ খান, সময়কাল ১৭৩৯ হতে ১৭৪০ খ্রিস্টাব্দ। সুজাউদ্দিনের মৃত্যুর পর তার পুত্র সরফরাজ খান আলাউদ্দৌলা হায়দর জং উপাধি ধারণ করে বাংলায় মসনদে আরোহণ করেন। নবাব আলীবর্দী খান, সময়কাল ১৭৪০ হতে ১৭৫৬ খ্রিস্টাব্দ। আলীবর্দী খানের শাসনামলে মারাঠার
অর্থাৎ লণ্ঠন প্রিয় মহারাষ্ট্রীয় সৈন্যদল প্রতি বছর বাংলা ও বিহার ও উড়িষ্যা আক্রমণ করত। মারাঠা হানাদাররা লুণ্ঠন, অগ্নিসংযোগ ও হত্যাযজ্ঞের মাধ্যমে বাংলার জনগণের মনে ত্রাসের সঞ্চার করেছিল যে বহু লোক তাদের ঘরবাড়ি ছেড়ে গঙ্গার পূর্বাঞ্চলে পালিয়ে যায়। বাংলায় মারাঠা আক্রমণকারীরা বর্গী অর্থাৎ ফরাসি শব্দ নামে পরিচিত ছিল। এই বর্গী শব্দটি বর্গীর শব্দের অপভ্রংশ। মারাঠা বাহিনীর সাধারণ সৈন্যদের সর্বনিম্ন পথধারীদের বলা হতো বর্গীর। মারাঠাদের আক্রমণকে বাংলার ইতিহাসে বর্গীয় হাঙ্গামা বলা হয়। আলীবর্দী খান মারাঠাদের সাথে চুক্তি করে বাংলাকে মারাঠাদের আক্রমণ হতে রক্ষা করেন। নবাব সিরাজউদ্দৌলা 1756 থেকে 1757 খ্রিস্টাব্দ। আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না। ছোট মেয়ে আমেনার বিবাহ হয় জৈনুদ্দিন আহমেদ খানের সাথে। তাদের সন্তান সিরাজউদ্দৌলাকে তিনি তার উত্তরাধিকার মনোনীত করে যান। সিরাজউদ্দৌলার প্রকৃত নাম মির্জা মুহাম্মদ। তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। 1756 সালের 10 এপ্রিল সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে আরোহণ করেন। এ সময় তার বয়স ছিল মাত্র 22 বছর। সিরাজ সিংহাসন লাভ করায় তার বড় খালা ঘরসেটি বেগম এবং দরবারের প্রভাবশালীগণ নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। ইংরেজগণ এ ষড়যন্ত্রে যোগ দেয়। ইংরেজদের বিরুদ্ধে অভিযান। 1756 সালে নবাব সিরাজউদ্দৌলা কলকাতায় ইংরেজদের ফোর্ট উইলিয়াম দুর্গ অধিকার করেন। কলকাতা অধিকার করে সিরাজউদ্দৌলা নিজ মাতামহের নামানুসারে এর নাম রাখেন আলীনগর। অন্ধকূপ হত্যাকাহিনী। নবাবের কলকাতা অভিযান প্রাক্কালে হলওয়েল সহ কতিপয় ইংরেজ কর্মচারী ফোর্ট উইলিয়ামে বন্দী হয়েছিলেন। ইংরেজ সেনাপতি হলওয়েলের বর্ণনা মতে জানা যায় যে নবাব 146 জন ইউরোপীয় ও ইংরেজ বন্দীকে একটি ক্ষুদ্র অন্ধকার প্রকোষ্ঠে আবদ্ধ করে রাখেন। জুন মাসে প্রচণ্ড গরমে ক্ষুদ্র পরিসরে 146 জন বন্দীর মধ্যে 123 জন শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। হলওয়েল কর্তৃক প্রচারিত এই কাহিনী অন্ধকূপ হত্যা নামে পরিচিত। অন্ধকূপ কাহিনী পশ্চাতে কোনো ঐতিহাসিক সত্যতা খুঁজে পাওয়া যায়নি। পলাশীর যুদ্ধ। 1757 সালের 23 জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর প্রান্তরে নবাবের সাথে ইংরেজদের যুদ্ধ হয়। যুদ্ধক্ষেত্রে নবাবের প্রধান সেনাপতি মীর জাফর, জগৎ শেঠ, রায়দুর্লভ, ইয়ার লতিফ, উমিচাঁদ প্রমুখ তাদের সৈন্য বাহিনীসহ নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করলেও মীর মদন মোহনলাল প্রমুখ দেশপ্রেমিক সৈনিকগণ ইংরেজদের বিরুদ্ধে প্রাণপণ যুদ্ধ করেন। মীর মদন মোহনলাল ইংরেজদের উপর কঠিন আঘাত হেনে তাদের বিপর্যস্ত করে পলাশীর আমবাগানে আশ্রয় নিতে বাধ্য করেন। এ সময় হঠাৎ গলার আঘাতে মীর মদন মারা যান এবং মোহনলাল আহত হন। শেষ পর্যন্ত দেশদ্রোহীদের ষড়যন্ত্রে নবাব পরাজিত হন এবং পরে তাকে হত্যা করা হয়। এই যুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। সিরাজউদ্দৌলা হত্যাকারী ছিল মুহাম্মদী বেগ, মতান্তরে মীর জাফরের পুত্র মিরন। মীর কাসিম। সময়কাল 1760 হতে 1764 খ্রিস্টাব্দ। মীর কাসিম ছিলেন মীর জাফরের জামাতা। তিনি 1760 সালের 20 অক্টোবর বাংলার সিংহাসনে আরোহণ করেন। মীর কাসিম ছিলেন একজন সুযোগ্য শাসক ও একনিষ্ঠ দেশপ্রেমিক। তাই প্রশাসনকে ইংরেজ প্রভাবমুক্ত করার জন্য বিচক্ষণ নবাব সর্বাগ্রে রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করেন। বক্সারের যুদ্ধ, ব্যাটেল অফ বক্সার। প্রতিপক্ষ ইংরেজ বাহিনী ও বাংলা অযোগ্য ও দিল্লি সম্রাটের মিত্র বাহিনী। সময়কাল 1764 খ্রিস্টাব্দ। স্থান বক্সারের প্রান্তর। ফলাফল মীর কাসিমের নেতৃত্বাধীন মিত্রবাহিনী ইংরেজদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়। পলাশীর যুদ্ধান্তে শুধুমাত্র বাংলায় ইংরেজদের প্রভুত্ব স্থাপিত হয়।
কিন্তু বক্সারের যুদ্ধে মিত্র শক্তির পরাজয়ের ফলে উপমহাদেশের সার্বভৌম শক্তির প্রধানত